হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে মহাসাগরের তলদেশ সম্পর্কে আলোচনা করব। তো দেখো, যেভাবে আমাদের যে মহাদেশ আছে, এই মহাদেশে যেমন ভূ প্রাকৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, পর্বত, মালভূমি, সমভূমি, তো ঠিক একই রকমভাবে মহাসাগরের তলদেশেও কিন্তু এরকম ভূপ্রাকৃতিক বৈচিত্র্য আছে, তবে ওইগুলো একটু অন্য নামে পরিচিত। তো এই তলদেশের ভূপ্রকৃতির সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিনটি বড় বড় মহাসাগর আছে, অর্থাৎ প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর, এই তিনটি মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। আরও যে দুটো মহাসাগর অর্থাৎ সুমেরু এবং কুমেরু, এই দুটো সম্পর্কে ধরো আমাদের যেহেতু মেরু অঞ্চলের, এখানে আমাদের অতটা আমাদের জানার প্রয়োজন নেই, তবু আমি যতটা পারবো বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তলদেশের ভূপ্রকৃতি এবং এই তিনটে মহাসাগরের ভূমির বৈচিত্র্যটা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, তলদেশের ভূপ্রকৃতি আমাদের জানার আগে এখানে কয়েকটা জিনিস আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে যে কিভাবে আমাদের তলদেশের দিকে, অর্থাৎ আমাদের মহাদেশ থেকে কিভাবে তলদেশের দিকে আমরা ধীরে ধীরে পৌঁছাই, অর্থাৎ একটার পর একটা কীরকম ভূমিরূপ থাকে, সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে প্রথমে এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো। এই চিত্রটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যদি তোমাদের কাছে বইয়ে থাকে তো ভালো, আর না হয় তোমরা এটা স্ক্রিনশট নিয়েও বুঝতে পারো। তো দেখো, এখানে সব থেকে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। হ্যাঁ, নবীন ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতকে দুটো ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, যেটা তোমার সব থেকে নতুন প্রকৃতির ভূমিরূপের বৈচিত্র্যের মধ্যে আমাদের মহাদেশে। তারপর থাকে প্রাচীন ভঙ্গিল পর্বত, তারপর থাকে মালভূমি, তারপর থাকে মহীসোপান, তারপর থাকে মহীঢাল, তারপরে দেখো আছে মহাদেশীয় ক্রমোচ্চ ভূমিভাগ, গভীর সমুদ্রের সমভূমি। তাহলে এইভাবে আমাদের এই ভঙ্গিল পার্বত্য অঞ্চলে নদীর সৃষ্টি হচ্ছে বা হিমবাহের সৃষ্টি হচ্ছে। সেই হিমবাহ থেকে নদী থেকে সেই নদী তোমার নবীন ভঙ্গিল পর্বত থেকে প্রাচীন ভঙ্গিল পর্বতে আসছে, প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে মালভূমি সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। ঠিক আছে, যেটাকে আমরা ক্ষয়চক্র বলছি। এই ক্ষয়চক্রের ওপরও বিভিন্ন রকমের তত্ত্ব আছে, ডেভিসের তত্ত্ব, পেঙ্কের তত্ত্ব, প্যাটের তত্ত্ব, তো যাই আছে। তো ওইগুলো কি বলতো, এই ভূমিরূপের কিন্তু এই যে একটা সামঞ্জস্য, অর্থাৎ পার্বত্য অঞ্চল সব থেকে বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তারপরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তোমার মালভূমি অঞ্চল, হ্যাঁ, এবং সব থেকে কম ক্ষয়প্রাপ্ত হচ্ছে সমভূমি অঞ্চল, এবং এটা কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে এসে সমুদ্রে মিশছে। তো আমরা যদি ভূপ্রকৃতির যে বিন্যাসটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু এইরকম প্রকৃতিরই থাকে। আর তোমার সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব কীরকম থাকে দেখো, আমাদের যেটা আমাদের পাঠ্য বিষয়, সেই দূরত্বটা দেখো উপকূল। উপকূল কোনটাকে বলছে? উপকূল হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার সমুদ্র এবং স্থলভাগে যে সংযোগ স্থল, অর্থাৎ যেখানে সি বিচ বা সৈকত যেটা আছে, সেই সৈকতের আগের যেখানে তোমার যে প্রান্ত ভাগটা, অর্থাৎ ভূমিভাগ এবং সমুদ্রের যে সংযোগ স্থল, তাকে বলছে উপকূল। এই উপকূল থেকে মহীসোপান এবং মহীঢালের দূরত্ব কত বলছে? 200 কিলোমিটার পর্যন্ত। তারপর দেখো, মহাসাগরের যে মহাদেশীয় ক্রমোচ্চ যে ভূভাগ আছে, সেখানে 400 কিলোমিটার, এবং গভীর সমুদ্রের সমভূমি সেটা প্রায় 600 কিলোমিটারের মধ্যে থাকছে। আর যেটা সমুদ্র খাত, সেটা প্রায় 1000 কিলোমিটারের মধ্যে থাকছে, অর্থাৎ উপকূল থেকে এই দূরত্বটা থাকছে, বুঝতে পারছো? আর উচ্চতাটা দেখো এখানে দেওয়া আছে 0, 5, 10, অর্থাৎ এটা কিন্তু কিলোমিটারে আছে। ঠিক আছে, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, এই সমস্ত দূরত্বটাই কিন্তু কিলোমিটারে দেওয়া আছে। তো প্রথমে এইটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তার কারণ হচ্ছে আমরা কিন্তু হঠাৎ করে সমুদ্রে পৌঁছাতে পারি না, আমাদের ভূমিভাগের যেটা আছে সেটাও কিন্তু আমাদের বোঝা দরকার। তো যাই হোক, এটা তোমার এবার হয়ে গেল। এবার দেখো, আমাদের যেটা আছে সেটা কি বলতো, যে আমাদের উপকূল থেকে যত সমুদ্রের দিকে যাচ্ছি, তত কি বলছে, যে স্থলভাগের মতো মহাসাগরের তলদেশেও কিন্তু পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, গিরিখাত, প্রায় সমস্ত ধরনের ভূপ্রাকৃতিক কিন্তু বিদ্যমান। ঠিক আছে, তাহলে আমরা যেমন তোমার এই সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাচ্ছি, মহাসাগরের তলদেশেও কিন্তু আছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে 1 ভাগ স্থলের মধ্যে আমরা যে ভূপ্রকৃতিক বৈচিত্র্যটা লক্ষ্য করতে পারছি, 3 ভাগ জলের তলদেশেও কিন্তু ভূপ্রকৃতি কম নয়। সেখানেও কিন্তু আমরা যেমন মানুষ পুরো স্থলভাগ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য প্রাণীও বসবাস করছে। ঠিক একই রকমভাবে সমুদ্রেও কিন্তু কিছু প্রাণী আছে যারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, এবং তার পাশাপাশি কিছু প্রাণী বা জীব বৈচিত্র্য কিন্তু সমুদ্রে অনেক বেশি আছে। ঠিক আছে, তাহলে এবার কি বলতো, আমাদের বলছে যে বিদ্যমান এখন মহাসাগরের তলদেশকে 5টি ভাগে বিভক্ত করছে। ঠিক আছে, আমরা যেমন আমাদের স্থলভাগকে বিভিন্ন বৈচিত্র্যে ভাগ করি, তো মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতিকে 5টা ভাগে ভাগ করছে। কি? প্রথমে বলছে মহীসোপান, তারপরে বলছে মহীঢাল, তারপর হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, তারপর আছে গভীর সমুদ্রখাত, তারপরে সামুদ্রিক শৈলশিরা। এই 5টা ভাগে কিন্তু আমাদের যে ভূপ্রকৃতি আছে মহাসাগরের তলদেশের, সেই ভূপ্রকৃতিগুলোকে আমরা কিন্তু ভাগ করছি। এবার দেখো, এই ভাগগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোনটাকে কি বলছে। তাহলে প্রথমে আমরা
যদি ধরো মহীসোপান সম্পর্কে আলোচনা করি, তাহলে মহীসোপান কোনটাকে বলছে? মহীসোপান হচ্ছে ধরো যে অংশটা অর্থাৎ উপকূল থেকে মৃদু ঢাল নিয়ে গভীর সমুদ্রের দিকে চলে যাচ্ছে। দেখো এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো। এই যে ধরো এটা হচ্ছে উপকূল ভাগ, এখানে জিরো, এখানে মৃদু ঢাল নিয়ে যে অংশটা চলে আসছে সেটা হচ্ছে তোমার মহীসোপান। বুঝতে পারছো? এবার দেখো মহীসোপান বা আমরা ধরো যে ছবিটা এই কিছুক্ষণ আগে দেখালাম, যেটা তোমাদের স্ক্রিনশট নিতে বললাম, সেখানেও কিন্তু তোমার মহীসোপানটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। এই দেখো এখানে এই যে তোমার যে দূরত্বটা দেখো, এখানে যে ছবিটা দেওয়া আছে এখানে কিন্তু মহীসোপানটা দেখানো আছে। তাহলে আমাদের স্থলভাগ থেকে মৃদু ঢাল নিয়ে যে অংশটা তোমার চলে আসছে সেই জিনিসটাকে বলছে মহীসোপান। এবার দেখো আমরা যদি উপকূলকে যখন ভাগ করছি, এই মহীসোপান অংশেই কিন্তু তোমার এই তটরেখা, তারপর তোমার সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, এগুলো কিন্তু অবস্থান করছে। যদিও তোমাদের এটা আলোচনার বিষয় নয়, তবু আমি তোমাদের ধারণা ক্লিয়ারের জন্য বলছি, এটা কিন্তু এই সিলেবাসের মধ্যে নয়, তোমাদের শুধু তলদেশটা সম্পর্কে জানতে হয়েছে। তো আমাদের এই যে তোমার মহীঢাল যেটা, সেই মহীঢালগুলোকে দেখো এরকম কতগুলো ভাগ করছে: তটরেখা, উপকূল, সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, পূর্বদেশীয় তটভূমি, হ্যাঁ, এগুলো কিন্তু তোমার হয়। তারপরে সমুদ্র জলের জোয়ারের সীমা, এগুলো সবই কিন্তু তোমার এই মহীসোপান অংশে কিন্তু দেখা যায়। জোয়ার ভাটা এই মহীসোপান অংশেই কিন্তু দেখতে পাওয়া যায়। সৈকত ভূমি বা সি বিচ, যেটা আমরা তোমার ঘুরতে গেলে যে সি বিচ অংশে আমরা যাই সমুদ্রের, সেগুলো সবই কিন্তু তোমার এই মহীসোপান অংশেই কিন্তু থাকে। এবার দেখো এই মহীসোপান অংশ কীভাবে সৃষ্টি হয় এবং এর কিন্তু অনেকগুলো গুরুত্ব আছে। অর্থাৎ আমরা যে মহীসোপানটা বলছি, এই মহীসোপানের কিন্তু গুরুত্ব সব থেকে বেশি। যে সমস্ত সমুদ্রের মহীসোপান অংশটা বেশি, সেখানে কিন্তু বন্দর ভালো গড়ে ওঠে, সেখানে মাছ শিল্প গড়ে ওঠে, এগুলো কিন্তু আছে। তাহলে দেখো মহীসোপান বলছে মহাদেশের প্রান্তভাগ উপকূল অঞ্চল থেকে, হ্যাঁ, উপকূল অঞ্চল থেকে ক্রমশ ঢালু হয়ে সমুদ্রে প্রবেশ করে। উপকূল থেকে সমুদ্রের অভ্যন্তরে 100 ফেদম বা 200 মিটার পর্যন্ত অঞ্চলকে মহীসোপান বলা হয়। তাহলে এখানে দেখো এই যে তোমার ছবিটা দেওয়া আছে, এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এই যে মহীসোপান অংশ, এই যে এত দূর পর্যন্ত। এখানে কিন্তু তোমার মহীসোপান মহীঢালকে একসঙ্গে 200 কিলোমিটারের মধ্যে দিয়েছে। তো এখানে কিন্তু বলছে যে 200 মিটার পর্যন্ত অংশকে মহীসোপান বলা হয়। মহীসোপান কে মহাদেশেরই প্রসারিত অংশরূপে ধরা হয়। তাহলে মহীসোপানটা কিন্তু মহাদেশেরই অংশ। উপকূলবর্তী অঞ্চল নিম্ন সমভূমি হলে মহীসোপান খুব প্রশস্ত হয়। তাহলে নিম্ন সমভূমি যদি হয় তাহলে মহীসোপান প্রশস্ত হবে, কিন্তু পার্বত্য ভূমি হলে, অর্থাৎ পর্বত থেকে যদি হঠাৎ করে যদি সমুদ্রে নেমে যায়, তখন সেটা হবে কি বলতো, মহীসোপান কিন্তু খুব সংকীর্ণ হয়। যেটা তোমার আমাদের দক্ষিণ ভারতের পশ্চিমে যে পশ্চিমঘাট পর্বত আছে বা পূর্ব দিকে যে পূর্বঘাট পর্বত আছে, এই অংশে কি বলতো তোমার এই মহীসোপানটা কিন্তু খুবই সংকীর্ণ। আবার আমাদের যদি বঙ্গোপসাগর, আমাদের যে আমরা যে পশ্চিমবঙ্গবাসী, আমাদের দক্ষিণ দিকে যে আছে, এখানে কি বলতো মহীসোপান অংশটা কিন্তু খুবই খুবই প্রসারিত। পৃথিবীর মহীসোপান সমূহের গড় বিস্তার হলো 78 কিলোমিটার, অর্থাৎ গড় বিস্তার হচ্ছে 78 কিলোমিটার। তবে কোথাও কোথাও তা কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ গড় যদি ধরা হয় সেগুলো হচ্ছে তোমার 78 কিলোমিটার, অর্থাৎ সমুদ্র থেকে মহীসোপান অংশের দূরত্বটা। এবার দেখো সমুদ্রের মোট আয়তনের 7.6% অঞ্চল জুড়ে মহীসোপান অবস্থান করছে। এবার মহীসোপান সৃষ্টির কারণ, অর্থাৎ সমুদ্রের অংশে যে মহীসোপানটা সৃষ্টি হয় সেগুলোর কী কী কারণ আছে? প্রথম যেটা আছে সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে যদি উচ্চতা বৃদ্ধি হয় তাহলে কি হয়, তোমার মহীসোপান অংশটা কিন্তু ওই যে জলটা কিন্তু তোমার ভূমিভাগকে গ্রাস করে, আর যখনই গ্রাস করবে তখনই কিন্তু তোমার মহীসোপান অংশটা বৃদ্ধি পাবে। তারপর আছে কি উপকূল ভাগের অবনমন, অর্থাৎ উপকূল কোনটাকে বলছে, আমি আগেই বললাম উপকূল হচ্ছে তোমার স্থলভাগ এবং সমুদ্রভাগের সংযোগ স্থলটা হচ্ছে তোমার উপকূল ভাগ। যদি এই অংশটা অবনমিত হয় তখন কিন্তু তোমার মহীসোপান অংশের সৃষ্টি হয়। 3 নম্বর কি সমুদ্র তরঙ্গের দ্বারা উপকূল ভাগের ক্ষয়, অর্থাৎ সোয়াশ এবং ব্যাকওয়াশ যে জিনিসটা আছে, তরঙ্গ, সমুদ্র তরঙ্গ, তার ফলে কি হচ্ছে তোমার উপকূল ভাগের ক্ষয় হয় এবং এরকম মহীসোপান অংশের সৃষ্টি হয়। এরপর দেখো সমুদ্রে পতিত নদীগুলির নদীবাহিত পদার্থ অবক্ষেপণ প্রভৃতি। তাহলে নদীবাহিত পদার্থ, আমাদের নদী হচ্ছে তোমার সমুদ্রে এসে মিলিত হয় এবং তারা পুরো ভূপ্রকৃতিকে ক্ষয় করছে। তো আমরা যেমন প্রথমেই আলোচনা করলাম যে ভঙ্গিল পার্বত্য অঞ্চল থেকে যে নদী হিমবাহগুলো সৃষ্টি হয়েছে, তারা ক্ষয়প্রাপ্ত হয়ে প্রথমে মালভূমি অঞ্চল, তারপর সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে এসে তারা সমুদ্রে পতিত হচ্ছে। তো এই সমুদ্রের যে মহীসোপান অংশ, তাতে কিন্তু এই নদীবাহিত পদার্থগুলির অবক্ষেপণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এবার দেখো মহীসোপানের গুরুত্ব কি আছে, যে পৃথিবীর অধিকাংশ বাণিজ্যিক মৎস্য সংগৃহীত হয় মহীসোপান অঞ্চলে।
অর্থাৎ যেখানে মহিষপাল অঞ্চল বিস্তৃত সেখানে কিন্তু বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রগুলো গড়ে উঠছে। মহিষপাল অঞ্চলে অনেক ক্ষেত্রে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার গড়ে ওঠে। ভারতের বম্বে হাই, ইউরোপের উত্তর সাগরের তৈলক্ষেত্র। তাহলে এই মহিষপাল অঞ্চলগুলোতে কি বলছে যে তৈলক্ষেত্রের কিন্তু তোমার সম্ভাবনা সব থেকে বেশি। আমাদের পৃথিবীর যতগুলো তৈলক্ষেত্র প্রবণ অঞ্চল রয়েছে তারা কিন্তু বেশিরভাগই এই মহিষপাল অঞ্চলেই অবস্থান করছে। এবার দেখো মহিষপাল খুব মৃদু ঢালে সমুদ্রের অভ্যন্তরে প্রবেশ করেছে। এই ঢাল গড়ে 1.7 মিটার প্রতি 1000 মিটারে। তবে মৃদু ঢালযুক্ত সমুদ্র তলদেশে প্রায় সমতল পৃষ্ঠভূমির উপরও অসমতা রয়েছে। যেমন এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে অনুচ্চ পাহাড় এবং অগভীর অববাহিকা। মহিষপানের প্রায় 70% অংশ জুড়ে রয়েছে প্রাচীনতম সমুদ্র বক্ষ এবং অবশিষ্টাংশের নতুন শিলাস্তর। মহিষপানের বিস্তার ভূতাত্ত্বিক সময়কালের মধ্যে বহুবার পরিবর্তিত হয়েছে। সমুদ্রবক্ষের উত্থানের উপকূল ভাগ বসে গিয়ে মহাদেশীয় হিমবাহের গলনে সমুদ্রের জল বৃদ্ধি পেয়ে মহিষপানের আয়তন কিন্তু বৃদ্ধি পেয়েছে। মহিষপানের ভূপ্রকৃতিকে সময়ের ব্যবধানে বৈচিত্র্য এসেছে। উপকূল ভাগে নদী বসে গেলে সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটলে, পুনর্যৌবন প্রাপ্ত নদী দ্বারা ক্ষয় পেলে, সমুদ্রপৃষ্ঠের উত্থান ঘটলে, সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূল ক্ষয়প্রাপ্ত হলে, উপকূল ভূয়ালরণের ফলে বসে গেলে মহিষপানের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু আসে। তাহলে এতগুলো কারণের জন্য কিন্তু তোমার মহিষপানের ভূপ্রকৃতি বৈচিত্র্য আসে এবং বলতে পারো যে তোমার মহিষপান অংশের সৃষ্টি হয়। এবার দেখো পাত সংস্থান তত্ত্বের আলোকে আমরা মহিষপানকে কি বলছে পাত সংস্থানজনিত আলোড়নকে আমরা তো জানি যে পুরো তোমার যে পৃথিবীটা আছে সেখানে কিন্তু কতগুলো পাতে বিভক্ত, 7টি বড়, 8টি মাঝারি এবং 20টি উপপাতে বিভক্ত। তো এই মহিষপান অঞ্চলের জন্য দায়ী অনেকে মনে করেন পাতের প্রতিসারী চলন। প্রতিসারী মানে কি? প্রতিসারী মানে একে অপরের থেকে দূরে সরে যাওয়া, আর অভিসারী মানে মুখোমুখি চলন। তাহলে প্রতিসারী চলনের ফলে মহাদেশে ভূত্বক পাতলা হতে থাকে। প্রান্তের অবনমিত অংশ সমুদ্র জল দ্বারা প্লাবিত হয়। সমুদ্র বক্ষ প্রসারণের ফলেও মহাদেশীয় ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে পরস্পর থেকে দূরে সরে যায় এবং মহাদেশীয় প্রান্তভাগে মহিষপানের সৃষ্টি হয়। যেখানে স্থলভাগের বিভিন্ন ক্ষয়কারী শক্তিসমূহ বিশেষত নদী ক্ষয়িত পদার্থসমূহ এনে সঞ্চয় করে এবং কোটি কোটি বছর ধরে স্তরে স্তরে পাললিক শিলা গঠন করে। এইভাবে অগভীর ক্রমনিম্ন মহিষপানের সৃষ্টি হয়। সঞ্চিত পলল স্তর স্থান বিশেষে 10 থেকে 15 কিলোমিটার গভীর হয়ে থাকে। মহিষপানে এই পাললিক শিলাস্তর মহাদেশের মতোই গ্রানাইট শিলা দ্বারা সৃষ্ট ভূত্বকের ওপর গঠিত হয়। তাহলে দেখো এই গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূত্বকের উপরে কিন্তু এই মহিষপান অংশটা গঠিত হয়। অর্থাৎ মহাদেশীয় ভূত্বকের অংশ হওয়ায় মহিষপানের ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয়। মহাদেশীয় প্রান্ত সীমান্ত যেখানে অভিসারী প্রকৃতির, সেখানে ভূমিকম্প, অগ্নুদ্গম, শিলাস্তরের চ্যুতি, স্খলন, শিলাস্তরের বক্রতা প্রাপ্তি ইত্যাদি স্বাভাবিক ঘটনা। ক্রিটেশাস যুগে প্রায় 12 কোটি বছর আগে মধ্য আটলান্টিক শৈলশিরার আকৃতি বৃদ্ধি সমুদ্রবক্ষের প্রসারণের সঙ্গে জড়িত। শৈলশিরার আয়তন বৃদ্ধিতে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পেয়ে সমুদ্রের জল স্থলভাগে ঢুকে পড়ে। এই জন্য মহিষপানেও স্থলভাগের মতোই বিভিন্ন খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়। তাহলে খনিজ সম্পদের সন্ধান কেন পাওয়া যাচ্ছে? তার কারণ হচ্ছে যে মহিষপানটা কিন্তু হচ্ছে কি বলতো স্থলভাগেরই অংশ বিশেষ। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে মহিষপান অংশ এবং মহিষপানের গুরুত্ব। এরপর দেখো আমরা আসবো মহিঢাল সম্পর্কে। তাহলে মহিঢাল কোনটাকে বলছে? মহিঢাল হচ্ছে তোমার মহিষপানটা যেখানে সমুদ্রে শেষ হচ্ছে, অর্থাৎ হঠাৎ ঢাল নিয়ে যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করছে তখন সেটাকে বলছে মহিঢাল। এই দেখো এখানে তোমরা এই ছবিটা দেখো, এই ছবিটা খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। এই দেখো এই অংশটা হচ্ছে মহিষপান, তারপরে হঠাৎ ঢাল নিয়ে যখন সমুদ্রের দিকে চলে আসছে তখন সেটাকে বলছে মহিঢাল। এই দেখো এখানে আছে মহিঢাল। পরিষ্কার হয়েছে? তাহলে এবার মহিঢাল কোনটাকে বলছে? বলছে সমুদ্র তলে মহিষপান যেখানে শেষ হয় সেই জায়গা থেকে, অর্থাৎ 200 মিটার গভীরতা থেকে মহিঢাল শুরু হয়। এই অংশে সমুদ্র তলদেশের হঠাৎ ঢাল খুব বৃদ্ধি পায়, ফলে সমুদ্রের গভীরতাও দ্রুত বৃদ্ধি পায়। এরপর অবশ্য ঢাল হ্রাস পেয়ে মৃদু ঢালে মোটামুটি 5 ডিগ্রি কোণে বিস্তীর্ণ অঞ্চলে মহিঢালের বিস্তার ঘটে। তাহলে মহিষপান অংশটা কোথাও সংকীর্ণ কোথাও বিস্তৃত, কিন্তু যেই মহিঢাল সৃষ্টি হয়ে গেল মহিঢাল অংশটা কিন্তু সমুদ্রের তলদেশে অনেকটাই বিস্তৃত। সমুদ্র তলদেশে প্রায় 200 থেকে 2000 মিটার পর্যন্ত, অর্থাৎ 2 কিলোমিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত মহিঢালের বিস্তার লক্ষিত হয়। তবে কোথাও কোথাও এটি আরও গভীরতা পর্যন্ত বিস্তৃত হয়। বলা হয় মহিষপানের প্রান্তই মহাদেশের প্রকৃত প্রান্ত এবং মহিঢালে প্রকৃত সমুদ্র তলদেশের শুরু হয়। তাহলে এই মহিঢালটাই কিন্তু হচ্ছে তোমার কী বলতো প্রকৃত তলদেশের শুরু। অর্থাৎ এখানে কিন্তু তোমার ওই যে খনিজ সম্পদ বলো, খনিজ তেল বলো, এগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। সমুদ্র তলদেশের প্রায় 8.5% স্থান জুড়ে মহিঢালের বিস্তার ঘটেছে। মহিঢালের গড় ঢাল 4 ডিগ্রি হলেও স্থান বিশেষে তা 25 ডিগ্রি পর্যন্ত হতে পারে। মহিষপানের ছেদ হলো
মহীসোপানের শেষ এবং মহীঢালের শুরু। ভূতাত্ত্বিক দিক থেকে এটি মহাদেশের প্রান্তবর্তী অংশ, অর্থাৎ তোমার একটা প্লেটের প্রান্ত, পাত সীমান্ত তোমরা বলতে পারো, ঠিক আছে, যা জলপূর্ণ হয়ে রয়েছে। মহীঢাল প্রান্তে মহাদেশ গঠনকারী গ্রানাইট ভূখণ্ড শেষ হয় এবং মহাসাগরীয় ভূত্বক গঠনকারী বেসল্ট ভূত্বক কিন্তু শুরু হয়। মহীসোপান ছেদ এর কাছে 4 ডিগ্রির মতো ঢালু হলেও অন্যত্র এই ঢাল অনেকটাই বেশি হতে পারে। মহীঢালের কৌণিক ঢালের পরিমাণ ও ঢালের বিস্তার স্থানভেদে পার্থক্য হয়। পার্বত্য উপকূলের বা চ্যুতি অঞ্চলে এই ঢাল অপেক্ষাকৃত খাড়া হয়, অন্যদিকে বদ্বীপ সংলগ্ন অঞ্চলে এর ঢাল কিন্তু বেশ কম হয়। 3000 থেকে 4000 মিটার অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটার গভীরতায় ঢাল যথেষ্ট হ্রাস পেয়ে গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে একেবারেই মৃদু হয়ে যায়। তাহলে দেখো একেবারে মৃদু হয়ে যাচ্ছে। পাত সঞ্চালনে যেভাবে মহীসোপানের সৃষ্টি হয়, অনুরূপভাবে মহীসোপান ছেদের পরে মহীঢাল তৈরি হয়। মহীসোপানের মৃদু ঢালের অন্যতম কারণ নদীবাহিত পললের ক্রমাগত সঞ্চয়। তাহলে এই যে তোমার মৃদু ঢালটা হয়, এটা নদীবাহিত পললের সঞ্চয়ের জন্যই কিন্তু হয়ে থাকে। মহীঢালে এই সঞ্চয়ের পরিমাণ কিন্তু হ্রাস পায়, অর্থাৎ নদীবাহিত যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু মহীঢাল পর্যন্ত খুব একটা পৌঁছায় না। অনেকে মনে করেন ভূ আন্দোলনকালে প্রাচীন সমপ্রায় ভূত্বক সমুদ্র অভিমুখে বেঁকে গিয়ে মহীঢাল সৃষ্টি করেছে। মহীঢালের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সামুদ্রিক গিরিখাত, ক্যানিয়নের উপস্থিতি, খাড়া ঢাল ও ভিআকৃতির উপত্যকা। সৃষ্টির কারণ হিসাবে বলা যায় মহাদেশীয় পাতসমূহের পরস্পর বিপরীতে চলনের ফলে পূর্ব আফ্রিকার ন্যায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। এই গ্রস্ত উপত্যকার পর্বতগাত্রের ক্ষয়কার্যের ফলে গিরিখাত তৈরি হয়। পাতের চলন বৃদ্ধি পেলে এই গিরিখাতগুলি সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। তাহলে দেখো আমাদের যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ মহীঢাল অংশেই কিন্তু দেখা যায়। মহীসোপান অংশ যেটা আছে সেটা কিন্তু আমাদের মহাদেশেরই বিস্তৃত অংশ, এবং এর শেষ প্রান্ত যেটা অর্থাৎ মহীঢাল যেটা, সেটা হচ্ছে একটা পাতের সীমান্ত তোমরা বলতে পারো, অর্থাৎ মহাদেশীয় পাতের সীমান্ত, এবং এরপর শুরু হচ্ছে মহাসাগরীয় পাত। এবার দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি বা গভীর সমুদ্রের অববাহিকা অঞ্চল। তো এই অংশটা কোথায়? এই দেখো মহীঢালের পরে যেটা আছে দেখো সব থেকে বিস্তীর্ণ, এই যে তোমার একদম পুরো এই অংশটা পুরোটাই হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। এই দেখো গভীর সমুদ্রের সমভূমি একেবারে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এটা গোটাটাই তোমার গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের অন্তর্গত করছে। তাহলে এবার দেখো গভীর সমুদ্রের সমভূমি এবং তার মধ্যে যে বৈচিত্র্যগুলো দেখা যাবে সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে গভীর সমুদ্রের সমভূমি হচ্ছে গভীর সমুদ্র অববাহিকা পৃথিবীর সমগ্র ভূত্বকের প্রায় 30% স্থান অধিকার করে আছে, অর্থাৎ গভীর সমুদ্র প্রায় 30%, এখানে 29.5 আছে, তোমরা মনে রাখার জন্য 30% করবে, কোনো অসুবিধা নেই। এই অববাহিকা 4000 মিটার বা তারও বেশি গভীর। এই অববাহিকার মধ্যে সমতল ভূমি এবং অনুচ্চ পাহাড়ের অবস্থান দেখা যায়। তাহলে দেখো অনুচ্চ সমতল ভূমি এবং অনুচ্চ পাহাড়, ঠিক যেমন আমাদের ভূমির মধ্যে তোমার পাহাড় পর্বত সমভূমি রয়েছে, এই গভীর সমুদ্রের সমভূমি বলে যে অংশটা আছে এখানে কিন্তু পাহাড় লক্ষ্য করা যায়। তাই ভূপ্রকৃতি অনুযায়ী গভীর সমুদ্র অববাহিকা অঞ্চলকে দুভাগে ভাগ করা হয়, যথা গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্র অববাহিকার পাহাড়। তাহলে সমভূমি এবং পাহাড় এই দুটো ভাগে ভাগ করছে। এবার সমভূমি কোনটাকে বলছে? যে ভূগঠনিক দিক থেকে সুস্থিত এই সমভূমি সমতল পৃষ্ঠযুক্ত, যার ঢাল 1:1000 এর কম। এরূপ সমতল পৃষ্ঠ হওয়ার কারণ সূক্ষ্ম পলির গভীর সঞ্চয়, যা তলদেশের ভূপ্রাকৃতিক অসমতাকে ঢেকে দিয়েছে। সামুদ্রিক শৈলশিরা থেকে মহাদেশ প্রান্তর দিকে এই সমভূমি ঢালু। মহাদেশ নিকটবর্তী সমুদ্র তলদেশে নদীবাহিত সূক্ষ্ম পলল সঞ্চয় মহীসোপান এবং মহীঢাল ছাড়িয়ে গভীর সমুদ্র তলদেশে এসে সঞ্চিত হয়। এগুলি শত শত কিলোমিটার চওড়া এবং 3 থেকে 6000 মিটার গভীর। এরূপ সমভূমি আটলান্টিক এবং ভারত মহাসাগরে বেশি রয়েছে। এর কারণ হিসাবে বলা হয় 2 মহাসাগরে পতিত নদীর অধিক সংখ্যা, ঠিক আছে। এছাড়া প্রশান্ত মহাসাগরের প্রান্তে একাধিক গভীর সমুদ্র খাতের অবস্থিতি মহাদেশীয় পলল সমূহকে গ্রাস করে নেয়। এর ফলে খাত অতিক্রম করে পলল গভীর সমুদ্র তলদেশে বাহিত হতে পারে না। তাই প্রশান্ত মহাসাগরে গভীর সমুদ্রের সমভূমির পরিমাণ অপেক্ষাকৃত কম। ভারত মহাসাগরেরও পূর্ব দিকে জাভা খাত থাকায় এই অংশে গভীর সমুদ্রের সমভূমি গড়ে ওঠেনি, কিন্তু পশ্চিম দিকে ভারত এবং আফ্রিকা মহাদেশের নিকটবর্তী সামুদ্রিক খাত না থাকায় এরূপ সমভূমির বিস্তার ঘটেছে। আটলান্টিক মহাসাগরে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের দুটির সন্নিকটে এরূপ মহাদেশের নিকটবর্তী গভীর সমুদ্রের সমভূমি গড়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরে কানাডা এবং আলাস্কার উপকূলে সমুদ্র খাতের অনুপস্থিতি গভীর সমুদ্রের সমভূমির ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। এবার দেখো গভীর সমুদ্রের অববাহিকা পাহাড়। এবার সমভূমিটা হলো, এবার পাহাড় সম্পর্কে আমরা আলোচনা করব। বলছে গভীর সমুদ্র অববাহিকায়
উপস্থিত অনুচ্চ পাহাড় ভূপ্রকৃতিকে বৈচিত্র্য এনেছে। এই পাহাড়গুলির উচ্চতা কোথাও 100 মিটারেরও কম, আবার কোথাও কোথাও 1000 মিটার মতো উঁচু। এদের বিস্তার কয়েকশো মিটার থেকে কয়েকশো বর্গ কিলোমিটার পর্যন্ত হয়। আকৃতিগত দিক থেকে এটি উপবৃত্তাকার বা প্রায় বৃত্তাকার হয়ে থাকে। সমুদ্র তলদেশ যেখানে মহাদেশ থেকে পরীক্ষা দ্বারা পৃথক হয় সেখানে এই পাহাড়গুলির উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ তোমার যে সমুদ্রের তলদেশ যখন তোমার ভাগ হচ্ছে তখন কিন্তু এই পাহাড়গুলো তোমার বিশেষ বৈশিষ্ট্য মানে বিশেষভাবে তোমার নিজেদের মানে এগুলো ভাগ করার ক্ষেত্রে একটা মাধ্যম হিসাবে কাজ করে। এছাড়া সামুদ্রিক শৈলশিলার সহযোগী ভূমিরূপ হিসাবেও এগুলি সমুদ্র তলদেশে অবস্থান করে। প্রশান্ত মহাসাগরের তলদেশে এদের ব্যাপক উপস্থিতি লক্ষণীয়। আটলান্টিক এবং ভারত মহাসাগরে এগুলি অবস্থান করছে। এবার দেখো গভীর সমুদ্র খাত, তাহলে সমভূমি হলো, এবারে আমরা সমুদ্র খাত সম্পর্কে আলোচনা করব। তাহলে কি বলছে যে সমুদ্রের তলদেশে প্রধানত গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে অনেক দীর্ঘায়িত অবনমিত অংশ দেখা যায়, এগুলিকে গভীর সমুদ্র খাত বলা হয়। তাহলে ঠিক যেমন আমরা আমাদের ভূভাগে খাত দেখতে পাই, ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু সমুদ্র খাত রয়েছে। এগুলি সংকীর্ণ এবং খুব দীর্ঘ এবং গভীর হয়। সাধারণত মহাদেশীয় এবং সামুদ্রিক পাতের মিলনস্থলে এগুলি কিন্তু দেখতে পাওয়া যায়। এই অঞ্চলগুলি ভূমিকম্পপ্রবণ, আগ্নেয়গিরি বহুল হয়। প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের কাছে অবস্থিত মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত এবং এর গভীরতম অংশটির নাম হচ্ছে চ্যালেঞ্জার ডিপ, প্রায় 11,000 মিটার গভীর। তাহলে এর গভীরতা দেখতে পাচ্ছ, আমাদের যে মাউন্ট এভারেস্ট আছে 8,848 মিটার বা 9,000 মিটার, তার থেকে কিন্তু বেশি। অর্থাৎ যদি এটা 11,000 মিটার হয়, ওটা যদি 9,000 মিটার হয়, তাহলে 2,000 মিটার অর্থাৎ 2 কিলোমিটার কিন্তু তখনও বাকি থাকবে, পুরো আমাদের মাউন্ট এভারেস্ট কিন্তু এখানে ঢুকে যাবে। এবার দেখো সামুদ্রিক শৈলশিরা। সামুদ্রিক শৈলশিরা যেমন শৈল প্লাস শিরা, অর্থাৎ পাহাড় যখন তোমার শিরার আকারে অবস্থান করছে তখন সেটাকে শৈলশিরা বলছে। ঠিক সমুদ্রের মধ্যে যখন এই অবস্থা দেখতে পাওয়া যাবে তখন তাকে বলছে সামুদ্রিক শৈলশিরা। দেখো সমুদ্রের তলদেশে এবং স্থলভাগের মতো উঁচু শৈলশিরা রয়েছে, তবে এগুলি অধিকাংশই সমুদ্র গর্ভে নিমজ্জিত শৈলশিরা। কোনো কোনো শৈলশিরার শীর্ষদেশ জলের উপরে জেগে থাকলে সেখানে দ্বীপ সৃষ্টি হয়। এরূপ কয়েকটি উল্লেখযোগ্য শৈলশিরা হলো ভারত মহাসাগরের কার্লসবার্গ, প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রশান্ত মহাসাগরের শৈলশিরা, উত্তরে সুমেরু মহাসাগরের লোমোনোসোভ শৈলশিরা, আটলান্টিকের মধ্যে আটলান্টিক শৈলশিরা ইত্যাদি। এবারে গায়ট দেখো, এই শৈলশিরার মধ্যে কিন্তু গায়ট কোনটাকে বলছে? সমুদ্রের তলদেশের চ্যাপ্টা শিখর বিশিষ্ট পর্বতকে গায়ট বলা হয়। অর্থাৎ যদি কোনো শৈলশিরা যদি ওই স্তূপ পর্বতের মতো আকৃতি বিশিষ্ট হয়, অর্থাৎ উপরটা যদি চ্যাপ্টা হয় তখন সেটিকে বলছে গায়ট। এবার দেখো সীমাউন্ট কোনটাকে বলছে? খাড়া শীর্ষ আগ্নেয়গিরিগুলি যা প্রশান্ত মহাসাগরের অধিক সীমায় রয়েছে সেগুলিকে সীমাউন্ট বলা হয়। অর্থাৎ আমাদের সমুদ্রের তলদেশে যদি আগ্নেয়গিরি থাকে তার নাম হচ্ছে সীমাউন্ট, অর্থাৎ ভিন্ন নামে কিন্তু পরিচিত। তাহলে এই হচ্ছে তোমার আমাদের সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা। এরপর দেখো যেটা আছে যে আমরা আমাদের সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করি। তাহলে এই সমুদ্রের গভীরতাটা কিন্তু আমরা ধরো কোনো একটা জায়গা আমাদের স্থলভাগের কোনো একটা গভীরতা বা উচ্চতা কীভাবে মাপি? আমরা ফিতে দিয়ে মাপি, কিন্তু সমুদ্রের গভীরতা এভাবে নির্ণয় করা হয় না। অতীতে কি হতো? অতীতে বলছে দেখো এখানে সমুদ্রের তলদেশ সম্পর্কে বিস্তৃত তথ্য সংগ্রহকালে সমুদ্রের গভীরতা জানা কিন্তু খুবই জরুরি। অর্থাৎ গভীরতা না জানলে কিন্তু তথ্যটা কিন্তু অনেকটা জানা যায় না। প্রাচীনকালে লোহার তারে ভারী জিনিস ঝুলিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হতো। অর্থাৎ একটা তারের মধ্যে ভারী ঢুকিয়ে যখন তোমার জলে চুবানো হতো এবং তারপর সেটাকে মেপে পরে গভীরতা নির্ণয় করা হতো, কিন্তু তাতে কেবলমাত্র অগভীর সমুদ্রের গভীরতায় নির্ণয় করা যেত। যে অংশটা অগভীর, অর্থাৎ যেখানে তোমার জলের স্রোত ওই তারকে বা ভারী বস্তুটাকে প্রভাবিত করতে পারবে না, সেই অংশেই কিন্তু তোমার নির্ণয় করা যেত। তাও এরূপ গভীরতা নির্ণয় কিন্তু সময় সাপেক্ষ। অর্থাৎ তাপটাকে ঢোকানো, আবার বের করা, তার জলের মার্ক করা, তারপরে সেই তাপটিকে মাপা, এটা সময় সাপেক্ষ ছিল, তা একেবারে নির্ভুল ছিল না। আধুনিককালে সমুদ্র গর্ভে সর্বতর শব্দ তরঙ্গ পাঠিয়ে, অর্থাৎ আমাদের শব্দের যে গতিবেগ আছে, অর্থাৎ 1 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে, সেই শব্দের গতিবেগকে তোমার কাজে লাগিয়ে কিন্তু সমুদ্র গভীরতা নির্ণয় করা হচ্ছে। এবং বৈদ্যুতিক শব্দ গ্রাহক যন্ত্রের সাহায্যে তার প্রত্যাবর্তনকালে নির্ণয় করে সমুদ্রের গভীরতা খুব সহজে নির্ণয় করা হয়। এই পদ্ধতি আবিষ্কারের ফলে সমুদ্রের বিভিন্ন অংশের গভীরতা নিরূপণ করা সম্ভব হয়েছে। অর্থাৎ এখানে কি করছে বলতো, কোনো একটা শব্দ সৃষ্টি করা হচ্ছে, সেই শব্দটা তোমার সমুদ্রের তলদেশে আবার যখন তোমার আঘাত দিয়ে যখন আবার ঘুরে আসছে তখন কি হচ্ছে,
টোটাল দূরত্বটা সে তোমার ইয়ে করছে, মানে কভার করছে। এবারে যে সময়টা লাগছে সেই সময় ইনটু তোমার যত কিলোমিটার দূরত্ব মানে শব্দ অতিক্রম করে সেইটা ডিভাইডেড বাই 2, অর্থাৎ যেহেতু সে একবার যাচ্ছে সমুদ্র গর্ভে তোমার সেটা আঘাত হানছে আবার ঘুরে আসছে, ফলে কি হচ্ছে দুবার সেটা অতিক্রম করছে। এই দেখো এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, দেখো কীভাবে গভীরতা নির্ণয় করছে। এই যে জাহাজের মধ্যে ধরো যন্ত্রটা আছে, এই যন্ত্রটা তোমার এখানে যাচ্ছে, এখানে তোমার শব্দটা তরঙ্গ করে আবার যখন ফিরে যাচ্ছে তখন টোটাল যে সব দূরত্বটা আসছে ডিভাইডেড বাই 2, অর্থাৎ সেটাই হচ্ছে তোমার সমুদ্র গর্ভের গভীরতা। এবার দেখো আমাদের যেটা করতে হবে, আমাদের বায়ুমণ্ডল বলতে কিন্তু মহাসাগরকে বেশিরভাগ আমরা নির্দেশ করে থাকি। তো এবার আমাদের প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এগুলোর ওই তোমার অভ্যন্তরের ভূ প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেটা সবথেকে বেশি মানে সবথেকে বৃহত্তম মহাসাগর এবং প্রায় 30% টোটাল যে আয়তন আছে আমাদের টোটাল মহাসাগরের, তার প্রায় 30% প্রশান্ত মহাসাগরই দখল করে আছে। আর বাকি যে তোমার 4টে আছে তারা বাকি 70% দখল করে আছে। তো প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমরা একটু পড়বো, দেখি। বলছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। মহাসাগরগুলির মোট আয়তনের তোমার 46%, অর্থাৎ প্রায় অর্ধেক অংশে বিস্তৃত রয়েছে প্রশান্ত মহাসাগর। আমি ভুল বলেছিলাম, এটা তোমার এখানে কিন্তু দেওয়া আছে 46% বা প্রায় 50%। এটি ভূপৃষ্ঠের মোট আয়তনের 32%। আমি এই জিনিসটা কিন্তু তোমাদের বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভুলবশত, যাই হোক ক্ষমা প্রার্থনীয়। এটা কিন্তু 50%, অর্থাৎ প্রশান্ত মহাসাগর প্রায় 50% দখল করে কিন্তু আছে। আকৃতিগত দিক থেকে এটা ত্রিভুজের মতো কেন বলছে গো? তার কারণ দেখো এইখানটা যদি আমরা আয়তনটা যদি দেখি তাহলে প্রশান্ত মহাসাগরটা কিন্তু অনেকটা ত্রিভুজের মতোই তোমার লাগবে। দেখো আমাদের কাছে এই ম্যাপটা সাধারণত থাকে, যে ম্যাপটা তোমার মাঝখানে আছে তোমার আটলান্টিক মহাসাগর, কিন্তু একটা ম্যাপ আছে যেটা কিন্তু তোমার কি হয়, ওটা কিন্তু মাঝখানে প্রশান্ত মহাসাগর থাকবে। দেখো এই দেখো হচ্ছে সেই ম্যাপটি, এখানে দেখতে পাচ্ছ এই ম্যাপটাতে কিন্তু মাঝখানে আছে প্রশান্ত মহাসাগর। এই দেখো এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে আমাদের এশিয়ার অংশবিশেষ, এবং এই যে আছে এটা হচ্ছে তোমার মেডিটেরিয়ান বা মূল মধ্যরেখা কিন্তু এরকমভাবে অবস্থান করছে। আর এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা, এবং এইখানে আছে তোমার প্রাইম মানে আমাদের যে মূল মধ্যরেখা, যেটা এটা মূল মধ্যরেখা, এটা নিরক্ষরেখা। আর এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা বলতে পারো। আন্তর্জাতিক তারিখ রেখা কিন্তু এই জায়গাতে বাঁকিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে প্রশান্ত মহাসাগরের আয়তনটা দেখো অনেকটা ত্রিভুজের মতো লাগছে না, তাই একে বলছে তোমার ত্রিভুজের মতো আকৃতি বিশিষ্ট। এরপর দেখো ত্রিভুজ এবং ত্রিভুজের শীর্ষবিন্দুটি রয়েছে উত্তরে বেরিং প্রণালী, যেটা তোমার আমাদের ওই ভারত এবং উত্তরে বেরিং প্রণালী, আমি ভুল বললাম, বেরিং প্রণালী মানে এইখানে, অর্থাৎ এই উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার মাঝে এই যে তোমার প্রণালীটা আছে এটা হচ্ছে বেরিং প্রণালী। উত্তরে রয়েছে বেরিং প্রণালী এবং তোমার এটি উত্তর দক্ষিণে 15,216 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে 16,885 কিলোমিটার বিস্তৃত। এর গভীরতা গড়ে প্রায় 4,200 মিটার। এবার দেখো এর মহীসোপান অংশের বর্ণনা। বলছে প্রশান্ত মহাসাগরের মহীসোপানটা বিস্তৃত এবং প্রসারিত হলেও পূর্ব এবং পশ্চিম উপকূলে এর যথেষ্ট গভীরতা দেখা যায়। এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এটি তোমার 160 থেকে 1600 কিলোমিটার প্রশস্ত এবং 1000 থেকে 2000 মিটার পর্যন্ত গভীরতা হওয়ায় অসংখ্য দ্বীপের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আমেরিকা পশ্চিম উপকূলে ভঙ্গিল পর্বতের উপস্থিতির জন্য একটি মাত্র 40 কিলোমিটার প্রশস্ত। এবার দেখো শৈলশিরা কী আছে। প্রশান্ত মহাসাগরে অনেকগুলি শৈলশিরা এবং উচ্চভূমি রয়েছে। প্রধান শৈলশিরাগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরের মার্কস নেকার উচ্চভূমি, 2 হচ্ছে হাওয়াই দ্বীপের হাওয়াই উচ্চভূমি, 3 হচ্ছে দক্ষিণে প্রশান্ত কুমেরু শৈলশিরা, 4 হচ্ছে উত্তর পশ্চিম চিলি শৈলশিরা, 5 হচ্ছে পেরুর কাছে দক্ষিণ পশ্চিম পেরু শৈলশিরা, 6 হচ্ছে নিউজিল্যান্ডের উত্তর পশ্চিমে চ্যাথাম উচ্চভূমি, 7 হচ্ছে নিউজিল্যান্ডের পশ্চিমে লর্ড হার্ভি উচ্চভূমি, 4 হচ্ছে নরফোক দ্বীপ শৈলশিরা, 9 হচ্ছে সালোমান দ্বীপপুঞ্জের উত্তরে ক্যারোলাইন সালোমান শৈলশিরা, 10 হচ্ছে কোকো দ্বীপের কাছে কোকো শৈলশিরা, 11 হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে ইস্টার দ্বীপ পর্যন্ত বিস্তৃত পূর্ব প্রশান্ত শৈলশিরা। তাহলে এই দেখো এটা হচ্ছে চিত্রটা, এই চিত্র মানে মোটামুটি শৈলশিরাগুলো তোমাদেরকে মুখস্থই করতে হবে, এখানে কিন্তু তোমার বোঝার কোনো উপায় নেই। এরপর দেখো এছাড়া প্রশান্ত মহাসাগরের তলদেশ রয়েছে কতগুলি মালভূমি। উল্লেখযোগ্য মালভূমিগুলি হচ্ছে তোমার দক্ষিণ এবং মধ্য আমেরিকার পশ্চিম দিকে অবস্থিত অ্যালবাট্রাস মালভূমি, চিলির পশ্চিমে অবস্থিত দক্ষিণ পূর্ব প্রশান্ত মালভূমি, নিউজিল্যান্ডের উত্তর পূর্বে দক্ষিণ পূর্বে অবস্থিত নিউজিল্যান্ড মালভূমি। এবার বেসিন কি আছে,
বলছে সামুদ্রিক অববাহিকাগুলিকে বেসিন বলে। এগুলি তোমার গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে 6000 মিটারের কাছাকাছি গভীরতায় সুবিস্তৃত রয়েছে। উল্লেখযোগ্য বেসিনগুলির মধ্যে রয়েছে অ্যালুসিয়ান বেসিন, ফিলিপাইন বেসিন, উত্তর ফিজি বেসিন, দক্ষিণ ফিজি বেসিন, পশ্চিম ক্যারোলিয়ান বেসিন, পূর্ব ক্যারোলিয়ান বেসিন, দক্ষিণ পশ্চিম প্রশান্ত বেসিন, দক্ষিণ পূর্ব প্রশান্ত বেসিন, প্রশান্ত কুমেরু বেসিন, চিলি বেসিন, পেরু বেসিন, পূর্ব অস্ট্রেলিয়া বেসিন, দক্ষিণ অস্ট্রেলিয়া বেসিন। এবার দেখো গভীর সমুদ্র খাত কী আছে। প্রশান্ত মহাসাগরে অনেকগুলি দীর্ঘ সমুদ্র খাত রয়েছে। গুয়াম দ্বীপের পূর্বে অবস্থিত মারিয়ানা খাতটি গভীরতম। এটি অর্ধচন্দ্রাকারে বিস্তৃত। এর গভীরতা অংশটির নাম চ্যালেঞ্জার ডেপথ, যেটা 11,000 মিটার গভীর। হ্যাঁ, 1951 খ্রিস্টাব্দে চ্যালেঞ্জার নামে একটি সমীক্ষা জাহাজ মারিয়ানা খাতের গভীরতা প্রথম নির্ণয় করে। পরে গবেষণা জাহাজ খ্রিস্টাব্দে তোমার হয়। যাই হোক, উল্লেখযোগ্য সামুদ্রিক খাতগুলি হচ্ছে তোমার মারিয়ানা খাত, অ্যালুসিয়ান খাত, কিউরাইল খাত, ফিলিপাইন খাত, জাপান খাত, টোঙ্গো খাত, মারে খাত, কারমাডেক খাত, পেরু চিলি খাত বা আটাকামা খাত, মধ্য আমেরিকা খাত প্রভৃতি। এই হচ্ছে তোমার খাতগুলির পরিচয়। তাহলে দেখো এবার দেখো দ্বীপসমূহ। প্রশান্ত মহাসাগরে কী কী দ্বীপ আছে। প্রশান্ত মহাসাগরে ছোটো বড়ো মিলিয়ে প্রায় 30,000-এর বেশি দ্বীপ রয়েছে। তাহলে বুঝতে পারছো, প্রায় 50% ভূমির উপর কিন্তু এ কভার করছে আয়তনের সঙ্গে সঙ্গে দ্বীপ রয়েছে। এর অধিকাংশই আবার নিরক্ষরেখার দক্ষিণে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাহলে নিরক্ষরেখার কাছাকাছি কেন গো? তার কারণ হচ্ছে এখানে ভাঙনটা বেশি হয়েছে, অর্থাৎ আমাদের প্যানজিয়া যেটা আছে নিরক্ষরেখায় গতিবেগ বেশি হওয়ার জন্য এই অংশে ফাটলটা বেশি হয়েছে এবং তোমার দ্বীপও বেশি সৃষ্টি হয়েছে। 3টি প্রধান দ্বীপপুঞ্জ এখানে রয়েছে। এগুলির মধ্যে প্রথম হচ্ছে মেলানেশিয়া। মেলানেশিয়া কথাটির অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ। এর অন্তর্গত দ্বীপগুলি হলো নিউগিনি, বিসমার্ক, সালোমান, নিউ ক্যালিডোনিয়া, ফিজি প্রভৃতি। এবার দেখো মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া কথাটির অর্থ হচ্ছে ছোট দ্বীপসমূহ। এর অন্তর্গত দ্বীপগুলি বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলি হলো বনিন, মারিয়ানা, ক্যারোলিন, মার্শাল ও কারিবাটি দ্বীপসমূহ। মারিয়ানা এবং ক্যারোলিন দ্বীপের মধ্যে রয়েছে মারিয়ানা খাত। এবার দেখো পলিনেশিয়া। পলিনেশিয়া কথাটির অর্থ হচ্ছে বহুদ্বীপ। হাওয়াই, চ্যাথাম, কারকুয়েসাস, তুভালু, তারপরে তোমার ফোয়েনিক্স, টোকেলাও, সামোয়া, সোসাইটি, কারমাডেক প্রভৃতি অন্তর্ভুক্ত দ্বীপ এবং দ্বীপপুঞ্জ। তাহলে এই গেল তোমার আমাদের দ্বীপসমূহ। এরপর দেখো কি আছে, প্রান্তদেশীয় সাগরসমূহ, অর্থাৎ আমাদের যে প্রান্তদেশীয় প্রশান্ত মহাসাগরের প্রান্তে যে সাগরগুলি আছে সেগুলি কি কি আছে। মহাসাগরগুলির প্রান্তভাগে মূল জলভাগ থেকে অংশত বিচ্ছিন্ন জলভাগ দেখা যায়। এগুলি সাগর, উপসাগর, প্রণালী প্রভৃতি নামে পরিচিত। সাধারণত ভগ্ন উপকূলে এগুলি গড়ে ওঠে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে বেশি সংখ্যায় এরূপ প্রান্তদেশীয় সাগর দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো বেরিং সাগর, ওখোটক সাগর, জাপান সাগর, পিত সাগর, দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, অস্ট্রেলিয়া, কার্পেন্টারিয়া সাগর, কারাফুরা সাগর, বাস প্রণালী প্রভৃতি। পূর্ব দিকে ভগ্ন অভগ্ন উপকূল বেশি থাকায় এরূপ সাগর উপসাগরের সংখ্যা কম। তবে ক্যালিফোর্নিয়া উপসাগর, আলাস্কা উপসাগর, পানামা উপসাগর প্রভৃতি এক্ষেত্রে উল্লেখযোগ্য। তাহলে এই হলো তোমার প্রশান্ত মহাসাগর সম্পর্কে ধারণা, যেটা তোমার 50%। এবার দেখো আটলান্টিক মহাসাগর সম্পর্কে আমরা কি পড়ছি। আটলান্টিক মহাসাগরের মোট আয়তন তোমার 8,022 বর্গ কিলোমিটার, যা মহাসাগর সমূহের মোট আয়তনের 23%। বুঝতে পারছো? তাহলে 23% মতন আটলান্টিক মহাসাগর তোমার দখল করে আছে। যা প্রায় 1/4 এবং ভূপৃষ্ঠের মোট আয়তনের 16% অধিকার করে আছে। এই মহাসাগরটি আকৃতি অনেকটা ইংরাজি এস অক্ষরের মতো, অর্থাৎ তোমার আমরা যদি দেখো আটলান্টিক মহাসাগরের আয়তনটা দেখি, আকৃতিটা দেখি, তাহলে এই দেখো এটা এসের মতো লাগছে। ঠিক আছে, এটাকে বলছে অনেকটা এস অক্ষরের মতো। এরপর বলছে যে সবচেয়ে মহাসাগরের মধ্যভাগে নিরক্ষরেখার কাছে এটি সবচেয়ে সংকীর্ণ, কিন্তু উত্তর এবং দক্ষিণে মধ্য এবং উচ্চ অক্ষাংশে এটি ক্রমশ চওড়া। 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছে এটি সবচেয়ে প্রশস্ত, প্রায় 5,900 কিলোমিটার, কিন্তু নিরক্ষরেখার কাছে এর বিস্তৃতি মাত্র 2,000 কিলোমিটার। 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে প্রায় 4 থেকে 4,800 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরে রয়েছে গ্র্যান্ড ব্যাংক এবং ডগার্স ব্যাংকের মতো মহিষপান সমূহ, যেটা তোমার কি আমাদের বিশ্বের সব থেকে বড় মৎস্য ক্ষেত্র কিন্তু এই গ্র্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংকে গড়ে উঠেছে। এবার দেখো তলদেশের ভূপ্রকৃতি। প্রথমে বলছে কি মহিষপান। ভূপ্রকৃতির তারতম্যের জন্য আটলান্টিক মহাসাগরের দুদিকে সৃষ্ট মহিষপানটি ভূপ্রকৃতির তারতম্যের জন্য 2 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। বিস্কে উপসাগর, কেপ অফ গুড হোপ এবং ব্রাজিলিয়ান সেলফ এর মাঝে মহিষপানটি অত্যন্ত সংকীর্ণ। আবার উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূল এবং ইউরোপের উত্তর পশ্চিম উপকূলের কাছে এটি প্রায় 200 থেকে 400 কিলোমিটার প্রশস্ত। দক্ষিণে বাহিয়াল ব্লাঙ্কা এবং আটলান্টিকার কাছে আটলান্টিক মহাসাগরের মহিষপানটি সর্বাধিক প্রশস্ত। এরপর শৈলশিরা এবং উচ্চভূমি কী আছে। এই মহাসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হলো মহাসাগরের মাঝ বরাবর একটি এস আকৃতির শৈলশিরার
অবস্থান, যা মহাসাগরটির আকৃতির মতোই এবং উপকূলের সমান্তরালে উত্তর দক্ষিণে বিস্তৃত। এই শৈলশিরাটি মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা নামে খ্যাত। এর সমুদ্রের তলদেশের পর্যন্ত গভীরতা প্রায় 3000 মিটার। এই শৈলশিরাতে নিরক্ষরেখায় অবস্থান করছে রোমান্স খাত। এই খাতের উত্তর দক্ষিণে মধ্য আটলান্টিক শৈলশিরার যে অংশ তাকে ডলফিন উচ্চভূমি এবং দক্ষিণের অংশটিকে চ্যালেঞ্জার উচ্চভূমি বলে। ডলফিন উচ্চভূমির উত্তর দিকে নিউ ফাউন্ডল্যান্ড এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে প্রশস্ত হয়ে একটি নিমগ্ন মালভূমিতে পরিণত হয়েছে। এর নাম হচ্ছে টেলিগ্রাফ মালভূমি। চ্যালেঞ্জার উচ্চভূমি পশ্চিম দিকে একটি ক্ষুদ্র শৈলশিরার ন্যায় রিও গ্র্যান্ডি এবং শৈলশিরা। চ্যালেঞ্জার উচ্চভূমি পূর্ব দিকে আফ্রিকা পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত শৈলশিরাটি ওয়াসিব শৈলশিরা নামে পরিচিত। 2 হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরার দক্ষিণ প্রান্ত থেকে পূর্ব দিকে বিস্তৃত শৈলশিরাটির নাম আটলান্টিক কুমেরু শৈলশিরা। 3 হচ্ছে আর্জেন্টিনার কাছে ফকল্যান্ড দ্বীপের পূর্ব দিকে বিস্তৃত শৈলশিরাটির নাম হচ্ছে স্কোসিয়া শৈলশিরা। আটলান্টিকের উত্তর দিকে কয়েকটি শৈলশিরা আছে, এগুলি ক্ষুদ্রতর। এদের মধ্যে রয়েছে 4 নাম হচ্ছে আইসল্যান্ড, স্কটল্যান্ডের মধ্যে অবস্থিত ওয়াইভিল শৈলশিরা। 5 নম্বর হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের পূর্বে অবস্থিত নিউ ফাউন্ডল্যান্ড উচ্চভূমি। 6 হচ্ছে পর্তুগালের পশ্চিমে অবস্থিত অ্যাজোর্স সেন্ট ভিনসেন্ট শৈলশিরা। তাহলে এই গেল তোমার শৈলশিরা। এরপর বেসিন বলছে আটলান্টিক মহাসাগরের তলদেশে উচ্চভূমি এবং শৈলশিরাগুলি দ্বারা বিচ্ছিন্ন কতগুলি সামুদ্রিক অববাহিকা বা বেসিন রয়েছে। এগুলি গভীর সমুদ্রের সমভূমির অবনমিত অংশ এবং গভীরতা গড়ে প্রায় 6000 মিটার। এই উত্তর আটলান্টিকের উল্লেখযোগ্য বেসিনগুলি হলো গ্রিনল্যান্ড বেসিন, নরওয়ে বেসিন, উত্তর আফ্রিকার পশ্চিমে কেপ ভার্দে বেসিন, উত্তর আমেরিকার পূর্বে উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন, পর্তুগাল পশ্চিমে উত্তর পূর্ব আটলান্টিক বেসিন। দক্ষিণ আটলান্টিকের বেসিনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আর্জেন্টিনা বেসিন, ব্রাজিল বেসিন, ভেনেজুয়েলা উত্তরে কারাকোয়া বেসিন, দক্ষিণ আফ্রিকার দক্ষিণ দক্ষিণে আগুলহাস বেসিন, কেপ বেসিন, অ্যাঙ্গোলারা পশ্চিমে দক্ষিণ পূর্ব আটলান্টিক বেসিন, কুমেরুর উত্তর পশ্চিম দিকে আটলান্টিক ভারত কুমেরু বেসিন। এছাড়া নিরক্ষরেখার কাছে রয়েছে গিনি বেসিন, রিয়েসা বেসিন, সিয়েরা লিওন বেসিনের দক্ষিণ দিকে রয়েছে রোমান্স খাত। এই খাতটি মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তর দক্ষিণকে 2 ভাগে বিভক্ত করেছে। তাহলে এই দেখো, এই হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরের চিত্রটা। এবার সমুদ্র খাত কি আছে, হচ্ছে আটলান্টিক মহাসাগর তলদেশে খাতের সংখ্যা অপেক্ষিত কম। নিরক্ষরেখার কাছে মধ্য আটলান্টিক শৈলশিরাকে উত্তর দক্ষিণে বিভক্তকারী রোমান্স খাত এর কথা আগেই বলা হয়েছে। অন্যান্য খাতের মধ্যে 2 নম্বর হচ্ছে কিউবার দক্ষিণে কেম্যান খাত, 3 নম্বর হচ্ছে পুয়ের্তো রিকোর উত্তরে পুয়ের্তো রিকো খাত, 4 নম্বর হচ্ছে দক্ষিণ আটলান্টিকার দক্ষিণে স্যান্ডউইচ দ্বীপের কাছে স্যান্ডউইচ খাত, যার গভীর অংশের নাম মিটিওরেটিক ডেপথ। হ্যাঁ, এরপর দেখো দ্বীপ সমূহ কী কী আছে। বলছে আটলান্টিক মহাসাগরের দ্বীপের সংখ্যা অনেক কম। এই দ্বীপের মধ্যে উল্লেখযোগ্য হলে তোমার শৈলশিরার জেগে থাকা অংশ নিয়ে গঠিত দ্বীপ আইসল্যান্ড, ফকল্যান্ড, দক্ষিণ অর্কনি, জর্জিয়া, স্যান্ডউইচ দ্বীপ, দক্ষিণ শেটেল্যান্ড প্রভৃতি। মধ্য আটলান্টিক শৈলশিরার উঁচু অংশ নিয়ে গঠিত হয়েছে অ্যাজোর্স। এর সর্বোচ্চ অংশটির নাম পিকো দ্বীপ। এছাড়া রয়েছে অ্যাসেনিয়ন দ্বীপ, হ্যাঁ, আগ্নেয় দ্বীপ। বলছে দক্ষিণ আটলান্টিকে ট্রিস্টান দে কুনহা, মরক্কোর কাছে মাদিরা দ্বীপ। হ্যাঁ, এরপর দেখো সমভূমি থেকে বিচ্ছিন্ন মূল ভূখণ্ডের অংশবিশেষে নিমগ্ন হওয়া গঠিত দ্বীপ। বলছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নিউ ফাউন্ডল্যান্ড, ক্যানারি, কেপ ভার্দে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ। দেখো আটলান্টিক মহাসাগরের আয়তন আমাদের ছোট, মানে তোমার প্রশান্ত মহাসাগরের প্রায় 50% আর এর 23%, কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু আটলান্টিক মহাসাগরের গুরুত্ব কিন্তু অনেক বেশি অন্যান্য সাগরের থেকে। তারপর দেখো ভূগঠনকালে গঠিত দ্বীপ। বলছে সমভূমি থেকে উত্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ত্রিনিদাদ এবং সেন্ট হেলেনা দ্বীপ। এবার দেখো প্রান্ত ভাগীয় মহাসাগর কী কী আছে। বলছে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে সাগর উপসাগর উত্তর আটলান্টিক মহাসাগরে বেশি গঠিত হয়েছে। ইউরোপ এবং এর উপকূল খুব ভগ্ন হওয়ায় এর কারণ। উল্লেখযোগ্য সাগর এবং উপসাগরগুলির মধ্যে রয়েছে উত্তর সাগর, বোথনিয়া উপসাগর, বাল্টিক সাগর, বিস্কি উপসাগর, অ্যাড্রিয়াটিক উপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর প্রভৃতি। উত্তর আমেরিকার দিকে উল্লেখযোগ্য সাগর উপসাগরগুলি হলো হাডসন উপসাগর, বাফিন উপসাগর, মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর প্রভৃতি। দক্ষিণ আটলান্টিক প্রান্ত দেশীয় সাগরের সংখ্যা কম, তবে ফকল্যান্ডের কাছে স্কোশীয় উপসাগরটি উল্লেখযোগ্য। এবার দেখো আমরা ভারত মহাসাগর সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের ভারতবাসীর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই অংশে আছে তোমার ভারত মহাসাগর, অর্থাৎ এই অংশটা হচ্ছে তোমার ভারত মহাসাগর। এইটুকু অংশের মধ্যে আছে ভারত মহাসাগর। সব থেকে তোমার
আমাদের কাছের ভারতবাসীদের কাছের। দেখো আয়তনের দিক থেকে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর, তার সব থেকে বড় হচ্ছে প্রশান্ত, দ্বিতীয় হচ্ছে তোমার আটলান্টিক, তৃতীয় স্থানে আছে তোমার ভারত মহাসাগর। মোট আয়তনের 7.35 কোটি বর্গ কিলোমিটার, যা সমগ্র স্থলভাগের প্রায় 20% এবং ভূপৃষ্ঠের মোট আয়তনের 14% অধিকার করে আছে। ভারত মহাসাগরের আকৃতি অনেকটা ত্রিভুজের মতো, ঠিক যেমন তোমার আমাদের প্রশান্ত মহাসাগরের আকৃতি ত্রিভুজের মতো, এরও আকৃতি কিন্তু ত্রিভুজের মতোই। হ্যাঁ, উত্তরে এটি সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত। এই মহাসাগরের গড় গভীরতা 3870 মিটার। মহাসাগর তলদেশের প্রকৃতি কি বলছে, যে মহীসোপান, ভারত মহাসাগরের মহীসোপানটি আরব সাগর এবং বঙ্গোপসাগরের কাছে এবং আফ্রিকার পূর্ব উপকূল এবং মাদাগাস্কার দ্বীপের কাছে সামান্য প্রশস্ত। পশ্চিম দিকে এটি প্রায় 6640 কিলোমিটার চওড়া হলেও পূর্ব দিকে জাভা সুমাত্রার কাছে এটি মাত্র 160 কিলোমিটার চওড়া। এটি দক্ষিণে আন্টার্কটিকার দিকে ক্রমশ সরু হয়ে গিয়েছে। এর শৈলশিরা কী আছে এবং উচ্চভূমি, ভারত মহাসাগরের উত্তর দক্ষিণে অধিক বিস্তৃত শৈলশিরাটি গভীর সমুদ্রাঞ্চলকে কয়েকটি অংশে বিভক্ত করেছে। এক নম্বর হচ্ছে একটি শৈলশিরা ভারতের দক্ষিণে লাক্ষাদ্বীপের কাছে থেকে দক্ষিণে কুমেরু মহাদেশ পর্যন্ত প্রসারিত। এর উত্তরের অংশটি লাক্ষাদ্বীপ চ্যাগস শৈলশিরা, মাঝের অংশটি মধ্য ভারত মহাসাগরীয় উচ্চভূমি, দক্ষিণের অংশটি কারগিলের গাউসবার্গ শৈলশিরা নামে পরিচিত। মধ্য মহাসাগরীয় উচ্চভূমিটি দক্ষিণে ক্রমশ চওড়া হয়ে আমস্টারডাম সেন্ট পল মালভূমিতে পরিণত হয়েছে। এই মালভূমিটি 1500 কিলোমিটার প্রশস্ত। দুই হচ্ছে আফ্রিকার হর্ন উপদ্বীপ অঞ্চল থেকে সেকোন্ট্রা চ্যাগস নামক মগ্ন শৈলশিরাটি আড়াআড়িভাবে দক্ষিণ ভারত থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত উক্ত শৈলশিরার এসে মিলিত হয়েছে। 3 নম্বরে এর সমান্তরালে অপর একটি শৈলশিরা সেসেলস এর উত্তর দক্ষিণে বিস্তৃত প্রধান শৈলশিরার সঙ্গে মিশেছে। 4 হচ্ছে দক্ষিণ মাদাগাস্কার শৈলশিরা, মাদাগাস্কার দক্ষিণ দিকে প্রসারিত ক্রুজেট দ্বীপের কাছে পশ্চিমে এটি প্রিন্স এডওয়ার্ড ব্রুজ শৈলশিরা নামে পরিচিত। 5 হচ্ছে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্বে কেপ উচ্চভূমি এবং কুমেরুর উত্তর পূর্বে ভারত কুমেরু শৈলশিরা, নিকোবরের দক্ষিণে 90 ডিগ্রি দ্রাঘিমার সমান্তরালে অবস্থিত 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা। 8 হচ্ছে 30 ডিগ্রি অক্ষরেখার সমান্তরালে দক্ষিণ পূর্ব অবস্থিত 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা এবং 8 নম্বর হচ্ছে 30 ডিগ্রি অক্ষরেখার সমান্তরালে দক্ষিণ পূর্ব ভারতীয় শৈলশিরা প্রভৃতি উল্লেখযোগ্য। এর বেসিন কী কী আছে, ভারত মহাসাগরের তলদেশে প্রায় 60% অধিকাংশই গভীর সমুদ্রের সমভূমি অন্তর্ভুক্ত। ঠিক আছে, শৈলশিরা এবং উচ্চভূমি দ্বারা বেসিনগুলি পৃথক হয়েছে। এখন হচ্ছে ভারত মহাসাগরের সর্ববৃহৎ বেসিনটির নাম হচ্ছে কোকোজ কিলিং বেসিন। আর এটি মধ্য ভারত মহাসাগরের উচ্চভূমির পূর্ব দিকে 10 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। এর গভীরতা 2 থেকে 4000 মিটার। পশ্চিম অস্ট্রেলিয়া বেসিন এবং মধ্য বেসিন। উল্লেখযোগ্য বেসিনগুলি হলো ভারত ও এডেন উপসাগরের মধ্যে অবস্থিত আরবীয় বেসিন। 3 নম্বর হচ্ছে সোমালি কান্ডের পূর্বে সোমালি বেসিন, মাদাগাস্কারের কাছে মাসকারিন বেসিন, দক্ষিণ পশ্চিম মাদাগাস্কার বেসিন, মরিশাস বেসিন এবং 6 নম্বর হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্বে আগুলহাস বেসিন। 7 হচ্ছে নাটাল বেসিন। 8 হচ্ছে কুমেরু মহাদেশের উত্তর পশ্চিম আটলান্টিক ভারত কুমেরু বেসিন। আর 9 হচ্ছে উত্তর পূর্বের পূর্ব ভারত কুমেরু বেসিন। সমুদ্র খাত কী কী আছে বলছে, ভারত মহাসাগরের দীর্ঘ সমুদ্র খাত বিশেষ নেই। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য খাতটি হলো ইন্দোনেশিয়া জাভা দ্বীপে দক্ষিণে অবস্থিত সুন্দা খাত, গভীরতা 7450 মিটার। এটি ভারত মহাসাগরের গভীরতম খাত। এবার দ্বীপসমূহ বলছে মূল ভূখণ্ডের অংশবিশেষ নিমগ্ন হওয়ার ফলে গঠিত দ্বীপ বলছে শ্রীলঙ্কা, মাদাগাস্কার, জাঞ্জিবার, সেকোট্রা, কোমোরো প্রভৃতি দ্বীপ। নিমগ্ন শৈলশিরা জলের উপরে জেগে থাকা অংশ নিয়ে গঠিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলি আরাকান ইয়োমা ভঙ্গিল পর্বতের প্রসারিত নিমগ্ন অংশ, যা মায়ানমার থেকে বিস্তৃত হয়ে জলের উপরে জেগে থাকা উঁচু অংশগুলি নিয়ে গঠিত। এবার আগ্নেয় দ্বীপ কী কী আছে, মরিশাস, রিউনিয়ন দ্বীপসমূহ, আন্দামানের ব্যারেন, নারকোন্ডাম আগ্নেয় দ্বীপ। প্রবাল দ্বীপ কী কী আছে, মালদ্বীপ, ভারতের লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপ। এবার দেখো প্রান্তদেশীয় সাগরসমূহ। ভারত মহাসাগরের উপকূল ভাগ কম ভগ্ন হওয়ায় সাগর উপসাগরের সংখ্যা বেশ কম। ভারতের দক্ষিণ ভাগে অর্থাৎ উপদ্বীপ অঞ্চলটি ভারত মহাসাগরের উত্তর ভাগকে 2টি অংশে বিভক্ত করেছে। পূর্ব দিকে অংশটির নাম বঙ্গোপসাগর, পশ্চিম দিকের অংশটির নাম হচ্ছে আরব সাগর। বা আফ্রিকা এবং মাদাগাস্কারের মধ্যে রয়েছে মোজাম্বিক সাগর, লোহিত সাগর রয়েছে আফ্রিকা মহাদেশ এবং আরবের মালভূমির মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা অঞ্চলে। পারস্য উপসাগর, ওমান উপদ্বীপ এবং ভারত মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়েছে। ভারত মহাসাগরের অন্যান্য উপসাগরগুলি হলো পশ্চিম দিকে এডেন উপসাগর, উত্তর দিকে ওমান উপসাগর, পূর্ব দিকে মার্তাবান উপসাগর, আন্দামান সাগর। ভারতের মূল ভূখণ্ড সংলগ্ন অঞ্চলে রয়েছে কচ্ছ, খাম্বাত, মান্নান উপসাগর প্রভৃতি। এই মহাসাগরের কয়েকটি উল্লেখযোগ্য প্রণালী হলো পক প্রণালী, মান্নাল প্রণালী, মোজাম্বিক চ্যানেল প্রভৃতি। তাহলে দেখো এই হলো তোমার আমাদের ভারত মহাসাগর সম্পর্কে
একটা বর্ণনা। আমাদের বিশ্বে যতগুলো মহাসাগর আছে তার মধ্যে একমাত্র একটাই তোমার সাগর যেটা তোমার কোনো একটা দেশের নামে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে ভারত মহাসাগর। এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। তাহলে এতদূর পর্যন্তই দেখো, আমি মোটামুটি যতটা পারলাম তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তবে এখানে মুখস্থ করা ছাড়া বিশেষ কিছু নেই। হ্যাঁ, আমি শেষে কিন্তু এটা স্বীকার করছি। আর দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।